প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে ভার্চুয়ালি এই ক্লাসে সংযুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দয়া করে একটু ইনফর্ম করবেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ আমাকে একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। ওয়াও, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আর নয়, আর পড়তে পারতেছি না। অসংখ্য ধন্যবাদ যারা আমার কথা সম্মতি জানিয়েছেন, শুনতে পাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দুঃখজনক হলেও সত্য, গতকাল রাতে আমাদের এখানে বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হওয়ার কারণে আজকে সারাদিন কোনো কারেন্ট থাকবে না, আমাদের বিদ্যুৎ সংযোগ থাকবে না। আমরা আমাদের ব্যক্তিগত বিদ্যুৎ মাধ্যমে বা আইপিএস এর মাধ্যমে আপনাদেরকে ক্লাসে সংযোগ দিয়েছি। সকাল থেকে ক্লাস চলছে সেভাবেই। আল্লাহ না করুক যদি কোনো প্রবলেম হয়, আমরা আবার অন্য কোনো সিস্টেমে আপনাদের সাথে যুক্ত হব। কেউ বিচলিত হব না ইনশাআল্লাহ। ক্লাস করব, আমরা ক্লাসটা এনজয় করব। কোনো প্রবলেম হলে আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আমরা অবশ্যই ক্লাসে ফিরে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা বিচলিত হব না। যদি কোনো বন্ধু বা বান্ধবী সমস্যায় পড়ে যায়, বিচলিত হয়, আপনারা নিজের দায়িত্বে তাকে উত্তরটা দিয়ে দিবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি খুব দ্রুত আমাদের এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য। আজকে সারাদিন আমাদের এখানে বিদ্যুৎ থাকবে না। অনেক ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। ওদের সাথে কথা বলে দেখেন যে যদি বলে একবার চেঞ্জ করে হইলো সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানি না কথাটা শোভনীয় হবে কিনা, কিন্তু মানবতার খাতিরে বলতেই হচ্ছে। আমাদের একজন খুব কাছের মানুষ মুমূর্ষু রোগী, তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন। যদি আমাদের মধ্যে কারোর বি নেগেটিভ রক্ত থাকে বা পরিচিত কেউ থাকে বা আপনার জানা থাকে এখানে গেলে রক্ত পাওয়ার সম্ভাবনা আছে, অনুগ্রহ করে সেই ঠিকানা, সেই নাম্বার যদি আপনারা একটু কমেন্টসে লেখেন, আপনার একটা সহযোগিতা একটা জীবন রক্ষাতে সহযোগিতা করবে। আমরা বিশ্বাস রাখি আমরা এক আত্মা, এক হৃদয়, এক কনফিডেন্স। সো যদি কেউ সহযোগিতা করতে মন চায়, অবশ্যই স্বতঃস্ফূর্ত সহযোগিতা করবেন আমাদেরকে। ও নেগেটিভ রক্ত, ও নেগেটিভ রক্ত। ধন্যবাদ সবাইকে।
ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? ভালো আছেন আপনারা? ফিউচার প্রাইমারি শিক্ষকগণ কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? হুম। অনেকদিন পর আপনাদের সাথে দেখা, তাই না? আমিও ভালো ছিলাম, ফাঁকে 2 দিন বাসায় যেয়ে একটু বেড়াই আসলাম। বাসায় গেলাম, একটু ছিলাম ভালোই। বাসায় গেলে খাবার দাবার, শীতকালীন সবজি পাওয়া যায়, ভালো ভালো খাবার পাওয়া যায়। আজকে আবার ঢাকা শহরে আসলাম, আবার কর্মব্যস্ত জীবনে প্রবেশ করলাম। তো সবাই ভালো আছেন আপনারা? ওকে, আমরা আজকে যে টপিকটা পড়বো, এই টপিকটা কিন্তু কঠিন, তাই তো? জানেন তো, ক্রিয়ার কাল মনে করে সহজ, আসলে আমার কাছে কঠিন লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। মাদারীপুর কবে যাবেন? সবুজ পোদ্দার, মাদারীপুর যাব কবে কবে কবে, দাঁড়াও, 11 তারিখ। 11 তারিখ যাব মাদারীপুর। 11, 12, 13, 14, 4 দিন। 11 তারিখ মাদারীপুরে যাব। 11 তারিখ মাদারীপুরে তো এবার অনেক শিডিউল বাবা। 11 তারিখ যাব। স্যার আমাদের বাসা কাশীপুর, তো আসতে পারতেন। কেডা রুমি, তোমার নাম্বারটা দাও তো। আমি কাশীপুর কালকেও গেছিলাম, পরশুদিনও গেছিলাম। গতকাল তোমাদের কাশীপুর ওখানে গেছিলাম, কোন জায়গায় যেন, কাশীপুরের ভিতরে ক্যাডেট কলেজের এই পাশ দিয়ে ঢুকছিলাম। ঢুকে একেবারে ওই ভিতর দিয়ে বের হয়ে একটা জমি দেখা বের হয়ে গেছি। ওর নাম্বারটা একটু রাখেন তো। আচ্ছা, তোমার নাম্বারটা দিও। আচ্ছা, এরপরে আমারে যে এই যে ঠিকানা দাও এক একজন, এই স্যার মাদারীপুরে কবে আসবেন? সবুজ পোদ্দার, মাদারীপুর গেলে তো আমার রসের পিঠা খাওয়াইতে হইব। হ্যাঁ, সবুজ পোদ্দার তো বিপদে পড়বা। কারণ মাদারীপুর কিন্তু কিন্তু মাদারীপুরে কিন্তু খেজুরের গুড় ব্যাপক পাওয়া যায়, ঠিক আছে না? এই জন্য এখন সবুজ পোদ্দার ভয় পাইছে। সবুজ পোদ্দারকে বলছে, স্যার আমি ওই দিন থাকবোই না মাদারীপুর। বুঝছেন, ও সবুজ পোদ্দার ভয় পাইছে যে নাসির স্যার যদি আসে তাহলে তো শেষ। ও সবুজ পোদ্দার বলবে যে না না না, আশা দেখবো না সবুজ পোদ্দার, দেখা করো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো, টপিকটা কিন্তু কঠিন, সহজ না, ইংরেজির সাথে বাংলার মিলে না। অর্থাৎ ইংরেজিতে যেরকম আমরা টেন্স পড়ি, বাংলায় সেই টেন্সটা একটু কঠিন। বললাম না যে সবুজ পোদ্দার ভয় পাইছে, এখন সবুজ পোদ্দার বলছে স্যার আমি তো ঢাকায়। বলে দিছি কি, স্যার আমি তো ঢাকায়। স্যার গাজীপুরে কাপাসী আমন্ত্রণ রইল স্যার, ভয় পাবো না। ভেরি গুড ধীমান দাস, থ্যাংক ইউ তোমাকে। গাজীপুরে যাব এই মাসে। গাজীপুরে যাব কবে? মেবি 18, 19, 20, 21 গাজীপুরে একটা না 4-5 দিন থাকবো আমি। গাজীপুরে ডুয়েটে, ওখানে ডুয়েটে ক্লাস রেকর্ডিং হবে, তো ওখানে আমি যাবো এই মাসেই, গাজীপুরে থাকবো। মার্কারটা করে রাখলাম, পাইছি তো। হুম 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 হুম। আচ্ছা, দেখি, আমরা ক্রিয়ার কালটা শিখবো তো। শোনো, ক্রিয়ার কালটা একটু কঠিন। এই অংশটা আমি কখনো পড়াই নাই, আজকে প্রথম। এই ক্রিয়ার কাল কখনো আমরা ক্লাসে পড়াই না, এটা এটা আজ প্রথম। আর ক্রিয়ার কালটা থেকে পরীক্ষায় প্রশ্ন একটা মার্ক ধরতে পারে, সেটা হলো প্রাইমারি পরীক্ষায়। এবং এটা কঠিন কিন্তু, ওই যে নিত্যবিত্ত অতীত আছে না একটা, নিত্যবিত্ত বর্তমান, নিত্যবিত্ত অতীত, এখানে একটু ভেজাল লাগে আমাদের। যাই হোক, আমরা আস্তে আস্তে শিখি, দেখবো আমরা পারবো, কিন্তু বুঝে বুঝে পড়বো, আমরা পারবো। এবং সাথে রাখবো নবম শ্রেণীর বোর্ড বইটা। এই নবম শ্রেণীর বোর্ড বই থেকে কিন্তু আমরা ক্রিয়ার কালটা পড়ে নিব। নবম শ্রেণীর বোর্ড বই। এই স্যার আমি ডুয়েটের পাশে আছি। কি আছো ডুয়েটের পাশে? হ্যাঁ, বাহ, ডুয়েটের পাশে থাকলে কিন্তু আসবো না, আসবো না। ডুয়েটের পাশে তো দেখা হবে, একটা না 5 দিন থাকবো ডুয়েটে। এখন আমরা শুরু করব, লেখেন ক্রিয়ার কাল। মধুসূদন রায়, ওকে, মনে থাকবে নাম তোমার, সমস্যা নেই। লেখেন ক্রিয়ার কাল, ব্র্যাকেটে লিখে রাখেন টেন্স। টেন্সের সাথে মিল করে আমরা একটু পড়বো, যতদূর দেখি ইংরেজির সাথে মিল রেখে পড়া যায় ততটুকু পড়বো আমরা। লেখেন টেন্স, বাংলায় বলে ক্রিয়ার কাল। কাল মানে ক্রিয়ার সময়। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? ক্রিয়া সম্পাদনের
সময়কে কাল বলে। ক্রিয়া সংগঠনের বা সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়া সংগঠনের বা সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কাল হলো 3 প্রকার, আমরা সবাই জানি, বর্তমান, অতীত আর একটা হলো ভবিষ্যৎকাল। তা ক্রিয়ার কাল হলো 3 প্রকার, লিখে রাখুন, কারণ বাংলায় আসবে তো মনে থাকবে না। লিখে রাখুন, ক্রিয়ার কাল 3 প্রকার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এরপরে লেখেন বর্তমান কাল। বর্তমান কালটা লেখেন, বর্তমান কাল। আমরা প্রথমে শিখবো বর্তমান কাল। এই বর্তমান কালে একটু লেখেন বর্তমান কাল, যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে। বর্তমান কাল লিখে লেখেন, যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে। বর্তমান কালটা, এইটা সংজ্ঞাটা জীবনও পরীক্ষায় আসবে না বর্তমান কালের। এই বর্তমান কাল লিখে প্রকারভেদটা লেখেন, এই প্রকারভেদটাই আসবে, এখান থেকে বেশি পড়ার কোনো দরকার নাই। এই বর্তমান কাল লেখা প্রকারভেদটা একটু লেখেন, এখান থেকে এগুলাই একটু আসবে, যেখানে আসবে শুধু ওইটুকুই আমরা পড়বো, বাকিটা কোনো পড়ার দরকার নাই। বর্তমান কালের ভিতরে আছে সাধারণ বর্তমান। 1 নম্বরে কি বলা হয়? সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান ইংরেজি লেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট, ইংরেজির সাথে মিল করে পড়বো। সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট। নিত্যবৃত্ত বর্তমান, 2 নম্বর হলো নিত্যবৃত্ত বর্তমান। নিত্যবৃত্ত বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। সাধারণ বর্তমানে ইংরেজিও প্রেজেন্ট ইনডিফিনিট, নিত্যবৃত্ত বর্তমানের ইংরেজিও কি প্রেজেন্ট ইনডিফিনিট। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে 1 নম্বরে লেখা গেল সাধারণ বর্তমান, 2 নম্বরে নিত্যবৃত্ত বর্তমান, 3 নম্বর হলো ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান ইংরেজিতে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা দিয়ে লিখতে পারো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু লেখেন আবার একটু। বর্তমান, আমরা যে বর্তমান কালটা পড়তেছি, বর্তমান কাল, এই বর্তমান কালের প্রকারভেদটা একটু জানবো, এখান থেকে পরীক্ষায় কিভাবে আসে সেটা দেখবো। বর্তমান কালের ভিতরে আছে সাধারণ বর্তমান, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবেন। সাধারণ বর্তমান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নম্বরে পর লিখবেন নিত্যবৃত্ত বর্তমান। এই নিত্যবৃত্ত বর্তমান মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণ বর্তমানের ইংরেজিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিত্যবৃত্ত বর্তমানেরও ইংরেজি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে 3 নম্বর হলো ঘটমান বর্তমান, এটা ইংরেজিতে লিখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কমা দিয়ে লিখবেন অথবা দিয়ে লেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ইংরেজিতে কিন্তু এই যে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আলাদাভাবে শিখি এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু আমরা আলাদাভাবে শিখি, কিন্তু বাংলায় এই দুইটা জিনিস একত্রে আমাদের শিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো বলা হয় ঘটমান বর্তমান। এরপরে পুরাঘটিত বর্তমান, এরপর লেখেন পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান ইংরেজি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
পুরগঠিত বর্তমান এর ইংরেজিতে লেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরগঠিত বর্তমান, এটা কি লিখবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পুরগঠিত বর্তমান এটা লিখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লিখছেন? কথা বলেন না কেন? সবার কি মন খারাপ? হুম, না, জান্নাত আজমির মনটাও খারাপ। মন খারাপ, জান্নাত আজমির মন খারাপ। ও নাসির স্যার একটা সালাম দেয়, তারও স্যারে জবাব দেওয়ার সুযোগ পায় না, না? জান্নাত আজমি খুব ভালো পড়াশোনা করো, তুমি করো। হুম। যাক, বাকি সবার কি অবস্থা? হ্যাঁ, ইব্রাহিম খলিল ভাইয়ের কি অবস্থা? শীত কি বেশি? হ্যাঁ, এই তো, যাক, সালাম। সবাই একটু, মাসুদুল হাসান, ঠান্ডা বেশি? এই মনটা ফ্রেশ লাগবে। তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি, দেখছো এমডি মাহফুজুর রহমান এমন করছে, কানও ডাকছে, পিঠও ডাকছে, বুকটা খোলা রাখছে, মানে এর ঠান্ডা সব মাথায় সব পিঠে। বুঝছেন? এ হলে মাহফুজুর রহমান, এর ঠান্ডা লাগে পিঠে আর মাথায়। আমি বুঝি না কিছু, বসুন্ধরা সিটের সামনে গেলে দেখি যত ওয়েস্টার্ন মেয়েগুলো দেখি, এই শীতের দিনেও দেখি সামনের দিক ফাঁকা, পিছনের দিক সব ঢাকা, মাথার দিকও ঢাকা। এদের ঠান্ডা মনে হয় পিঠেই লাগে আর মাথায় লাগে, সামনে কোনো ঠান্ডা নাই। ঠিক আছে, তবে ছেলেদের সামনে ঠান্ডা লাগে, ছেলেরা সামনেও ডাইকে রাখে, পিছনেও রাখে। ঠিক আছে না? আমরা বাঙালি ভাই, আমাদের ঠান্ডা সব জায়গায় লাগে, তাই না? আচ্ছা, তাহলে বর্তমান কালে প্রকারভেদ লিখছেন, কয় প্রকার বর্তমান কাল? এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার। বর্তমান কালটা হলো আমাদের চার প্রকার। কত প্রকার? চার প্রকার। এর ভিতরে আবার বলে দিচ্ছি, সাধারণ বর্তমান কাল। সাধারণ পরীক্ষা আসবে নিচের কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ? পরীক্ষা আসবে নিচের কোনটি নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ? এই নিত্যবিত্তটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাই পরীক্ষা সবচেয়ে বেশি আসে। এরপর আসবে ঘটমান বর্তমান কাল। পরীক্ষায় দিবে নিচের কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ? পরীক্ষায় বলবে নিচের কোনটি পুরগঠিত বর্তমান কালের উদাহরণ। ইংরেজিটা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু, সবুজ পোদ্দার বলছে আপনার গবেষক হওয়া উচিত ছিল। এইগুলা নিয়ে আবার গবেষণা করার টাইম কই? এইগুলা নিয়ে গবেষণা করুন। আচ্ছা দেখেন, এই বর্তমান কালে ইংরেজিটা ভালো করে মনে রাখেন। সাধারণ বর্তমান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিত্যবিত্ত বর্তমান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে ঘটমান বর্তমান, এটা হলো ঘটমান মানে যে কাজটা চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা হলো এখানে যুক্ত থাকবে ঘটমান বর্তমানের ক্ষেত্রে। আর পুরগঠিত বর্তমান থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। পুরগঠিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা ছোটবেলায় যে পড়েছি টেন্স কাকে বলে মনে আছে তো? সেই সংজ্ঞাটাই এখানে কাজে লাগবে। যে আমরা জানি সাধারণভাবে যে কাজটা হয়ে থাকে, সাধারণভাবে বর্তমানে যে কাজ হয় বা ঘটে থাকে সেটাকে বলা হয় সাধারণ বর্তমান কাল। আবার এর ভিতরে আছে যে অভ্যস্ততা যদি বুঝায়, চিরন্তন সত্য যদি বুঝায়, সেই জিনিসটা একটা আছে। আমাদের যখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের সংজ্ঞা পড়ি, একটা কথা আছে যে সাধারণত যেটা চিরন্তন সত্য বুঝায়, চিরন্তন সত্য এবং অভ্যস্ততা যদি বুঝায়। আমরা ছোটবেলায় টিচার আমাদের কিন্তু ইংরেজি পড়াইতো যে সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এগুলো কিন্তু পড়াইতো। যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা চির সত্য। আমি প্রতিদিন সকালে হাঁটি, আর এইটা কি একটা অভ্যস্ততা বোঝাচ্ছে, এটাও কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু বাংলার ক্ষেত্রে এইটা কোথায় যাবে? এই নিত্যবিত্ত বর্তমানের ঘরে চলে যাবে বাংলার ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ইংরেজির ক্ষেত্রে একটা, বাংলার ক্ষেত্রে দুইটা পার্টে আমরা ভাগ করে শিখবো। আমরা একটা একটা শেষ করি। সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখেন।
স্যার নবম দশম শ্রেণীর বইতে পাইনি, এইটা কোনো কথা? 120 নাম্বার পৃষ্ঠা খুঁজেন, নবম দশম শ্রেণীর বোর্ড বই 120 নম্বর পৃষ্ঠায় আছে, কিন্তু নবম দশম শ্রেণী বই যাদের কাছে আছে 120 নম্বর পৃষ্ঠাটা খুঁজেন, তাহলে পেয়ে যাবেন ক্রিয়ার কাল। 120 পৃষ্ঠা 120। সাধারণ বর্তমান ব্র্যাকেটে লেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লেখেন যে ক্রিয়া বর্তমানে সচরাচর ঘটে, যে ক্রিয়া বর্তমানে সচরাচর ঘটে। লেখেন যে ক্রিয়া বর্তমানে সচরাচর বা সাধারণত ঘটে, যে ক্রিয়া বর্তমানে সচরাচর বা সাধারণত ঘটে, যে ক্রিয়া বর্তমানে সচরাচর বা সাধারণত ঘটে তার কালকে বর্তমান কাল বলে বা সাধারণ বর্তমান কাল বলে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। 19 বই যে দেয়া আছে যে ক্রিয়া বর্তমানে সচরাচর বা সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমান কাল বলে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? সে ভাত খায়, হি ইটস রাইস। ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, ছোটবেলা আমরা পড়ছি ওইগুলোই আর কি। আমি যাই, আমি খাই, এরকম। সে বই পড়ে, এগুলো হলো সাধারণ বর্তমান। এই যে সে ভাত খায়, এগুলো সহজ। সাধারণ বর্তমান থেকে পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসে না, কিন্তু একটু আসে, ব্যতিক্রম আছে, একটু লেখেন। সাধারণ বর্তমান কালের একটা উদাহরণ লেখেন। প্রাচীন কোনো লেখকের উদ্ধৃতি, প্রাচীন কোনো লেখকের উদ্ধৃতি, প্রাচীন কোনো লেখকের উদ্ধৃতি। চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই বাক্যটা শুধু আসতে পারে প্রাচীন কোন লেখকের উদ্ধৃতি দিতে। প্রাচীন কোন লেখকের উদ্ধৃতি দিতে সাধারণ বর্তমান কাল হয়, এই বাক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু ওই সে ভাত খায়, সে দৌড়ায়, সে আন্ডা পারে, সে ডিম পারে, মুরগি ডিম পারে, এগুলো আসবে না জীবনেও পরীক্ষায়। এই একটাই সাধারণ বর্তমান কাল থেকে প্রশ্ন আসবে, এতটুকু পড়লেই হবে। লেখেন প্রাচীন কোন লেখকের উদ্ধৃতি বর্ণনায় চণ্ডীদাস বলেন কি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই বাক্যটা লেখেন। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, লিখছেন? এরকম আসতে পারে সই কেবা শুনাইলো শ্যামনাম, আছে না? প্রাচীন কোন, শুধু এই চণ্ডীদাস না, ভারতচন্দ্রের যদি বিখ্যাত কোনো উক্তি আসে, ভারতচন্দ্র যদি আসে যে মন্দিরে আগুন লাগলে একটা কথা আছে না, দেবালয় কি এড়ায়, এরকম কথাবার্তা যদি আসে যে সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া, এই ধরনের কোন প্রাচীন কোন লেখকের যদি কোনো উক্তি আসে তাহলেই সেটি হবে সাধারণ বর্তমান কাল। মনে থাকবে, একটা বক্সের ভিতরে লিখে রাখবেন যে প্রাচীন কোন লেখকের, এছাড়া অন্যগুলো দরকার নাই। সে খায়, ভাত খায়, ঘুমায়, আন্ডা পারে, ডিম পারে, সে মুরগি খায়, এসব কোনো দরকার নাই, পরীক্ষা আসবে না। শুধু সাধারণ বর্তমানের দিয়া একটা লাইনই শুধু আসতে পারে যে প্রাচীন কোন লেখকের উদ্ধৃতি বর্ণনায়। যেমন চণ্ডীদাস বলেন শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই। এরপরে ডাক ও খনার বচন গুলো যদি দিয়ে দেয়, ওগুলো কিন্তু সাধারণ বর্তমান কালে আমরা টিক দিয়ে আসবো। ওই যে দেখছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমডি কে খোকন মিয়া তুমি আবার বিয়ে করলা কবে? যাই হোক, থাকবে, সমস্যা নাই, থাকবে। খোকন মিয়া বিয়ে করে ফেলাইছে, দেখছো এরা সবাই বিয়ে করে। লিখছেন লিখছেন সাধারণ বর্তমান কাল। আচ্ছা, আরেকটা পয়েন্ট লেখেন, যদি যখন যেন, যদি আরেকটা পয়েন্ট লেখেন,
যদি, যখন, যেন। যদি এরকম লিখবেন, আরেকটা পয়েন্ট লিখবেন, যদি, যখন, যেন। যদি, যখন, যেন, এটা লেখেন, যদি, যখন, যেন। যদি, যখন, যেন। প্রভৃতি শব্দের প্রয়োগে, প্রভৃতি শব্দের প্রয়োগে 9-10 এর বইয়ের 5 নাম্বার একটা পয়েন্ট আছে, দেখেন। লিখছেন? একটা জিনিস আবার একটু স্মরণ করাই দিচ্ছি, এই যে সাধারণ বর্তমান, নিত্যবৃত্ত বর্তমান, পরীক্ষার অপশনে যদি একটার উদাহরণ না, যেমন পরীক্ষা যদি সাধারণ বর্তমান না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে নিত্যবৃত্ত বর্তমানে টিক দিয়ে আসতে পারবো, কারণ জিনিস কিন্তু এক। জিনিস কিন্তু কি এক। তা লিখছি, যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎকালের জন্য সাধারণ বর্তমান কাল হয়। আচ্ছা, এত কঠিন ভাবে শেখার দরকার নেই, আপনি সহজভাবে লেখেন, যদি, যেন, যদি, যখন, যেন। যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটি বর্তমান কাল হয়, এভাবে লেখেন, তাহলে সেটি বর্তমান কাল হয়। যদি, যখন, যেন বাক্যে থাকলে বর্তমান কাল হয়, কারণ এই তিনটা বাক্যের বাহিরে কখনো বাক্য বানিয়ে দিবে না কোনো পরীক্ষায়। এই তিনটা বাক্য মনে রাখবেন। যদি, বৃষ্টি যদি আসে আমি বাড়ি চলে যাব। দেখেন 9-10 এর বইয়ের নিচে 5 নাম্বার পয়েন্টে দেয়া আছে, বৃষ্টি যদি আসে আমি বাড়ি চলে যাব। বৃষ্টি যদি আসে আমি বাড়ি চলে যাব, লিখছেন? বৃষ্টি যদি আসে আমি বাড়ি চলে যাব। এরপরে সকলেই যেন সবাই হাজির থাকে। 2 নম্বর বাক্যটা লেখেন, সকলেই যেন সবাই হাজির থাকে। 9-10 এর বইয়ের 120 নম্বর পৃষ্ঠার নিচের যে উদাহরণ, এই উদাহরণগুলোই আসবে, বাহির থেকে কখনোই আসবে না। এই উদাহরণগুলো আপনি লিখে রাখবেন, সকলেই যেন সবাই হাজির থাকে, সকলেই যেন সবাই হাজির থাকে। এর পরের বাক্যটা লিখবেন, বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। হ্যাঁ, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ না, আমি একটা পয়েন্ট লেখাচ্ছি এখানে, এখানে একটু লেখাচ্ছি আমি। 9-10 বই লেখা থাকে, কাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়। একটা পয়েন্ট আমি লেখাচ্ছি, এবার স্টার দিয়ে একটা পয়েন্ট লেখেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। লেখেন, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ যদি পরীক্ষায় আসে, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ পরীক্ষায় আসলে, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ পরীক্ষায় আসলে, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ পরীক্ষায় আসলে এবং অপশনে, এবং অপশনে নিত্যবৃত্ত বর্তমান না থাকলে, এবং অপশনে নিত্যবৃত্ত বর্তমান না থাকলে তখন সাধারণ বর্তমানে টিক দিতে হবে, তখন সাধারণ বর্তমানে টিক দিতে হবে। আবার বলে দিচ্ছি, নিত্যবৃত্ত বর্তমানের উদাহরণ পরীক্ষায় আসলে এবং অপশনে নিত্যবৃত্ত বর্তমান না থাকলে তখন সাধারণ বর্তমানে টিক দিতে হবে, তখন সাধারণ বর্তমানে টিক দিতে হবে, তখন সাধারণ বর্তমানে টিক দিতে হবে।
লিখছেন? এটা বক্স করে রাখেন। একটা জিনিস কি আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইংলিশের ক্ষেত্রে এক, কিন্তু বাংলার ক্ষেত্রে একটু ভেজাল লাগাই দিছে। স্যার দুইটাই যদি থাকে, হ্যাঁ দুটাই যদি থাকে অপশনে, সেক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। তখন কিন্তু আমাদের এখানে ওই 9-10 বই দেখেন 5 নাম্বার পয়েন্টটা দেখেন, যদি যখন যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়, ওখানে কিন্তু বলে দিছে সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়। তা সাধারণ বর্তমান কাল ওখানে কিন্তু ক নাম্বার দিয়ে আছে নিত্যবিত্ত বর্তমান কাল, আবার খ নাম্বারে দিছে ঘটমান বর্তমান কাল। তার মানে সাধারণ বর্তমানের ভিতরে আবার ঘটমান বর্তমান কাল ঢুকাই দিছে। এটা ভেজাল একটু, এই জন্য বললাম এই বইটা সাজানোর ভিতরে একটু ভেজাল আছে। এই জন্য দুই জিনিসটা একসাথে লেখেন। এটা যদি পরীক্ষায় আসে তাহলে নিত্যবিত্ত বর্তমান কালে টিক দিব, যদি নিত্যবিত্ত বর্তমান না থাকে সেক্ষেত্রে সাধারণ বর্তমানে টিক দিব, যদি দুইটাই থাকে। তাহলে এই যে একটা লিখেছি যদি যখন যেন, যদি যখন যেন, এই পয়েন্টটা আপনি নিত্যবিত্ত বর্তমানে দিবেন যদি দুইটাই থাকে অপশন। যদি নিত্যবিত্ত বর্তমান অপশনে না থাকে সেক্ষেত্রে সাধারণ বর্তমানে টিক দিতে হবে। লিখছেন? এবার লেখেন নেই নাই নি, আর একটা পয়েন্ট লেখেন, পয়েন্ট লেখেন নেই নাই নি, নেই নাই, আর একটা হলো নি, নেই নাই নি। অতীতকালের ক্রিয়ায় বর্তমান কাল হয়, আরেকটা পয়েন্ট লেখেন অতীতকালের ক্রিয়ায় বর্তমান কাল হয়। নাই নেই নাই নি, নেই নাই নি। নেই নাই নি এই তিনটে শব্দ মনে রাখবেন, নেই নাই নি। আবার নয় নাই কিন্তু ন দিস্তা নয় ওটা না কিন্তু, বা নয়কার না, এই যে যদি বইয়ে থাকে ন নয় অথবা নয়কারের না, এগুলো হবে না কিন্তু। এই তিনটে জিনিস মাথায় রাখবেন, নেই নাই নি। এই তিনটা যদি অতীতকালের ক্রিয়ায় থাকে তাহলে সেটা বর্তমান কালে হয়ে যায়। অতীতকালে ক্রিয়ায় থাকলে এটা বর্তমান কালে হয়ে যায়, নেই নাই নি। অতীতকালে ক্রিয়ায় থাকলে বর্তমান কাল হয়ে যায়, অতীতকালে ক্রিয়ায় থাকলে বর্তমান কাল হয়ে যায়। তিনি গতকাল হাটে যাননি, যেমন তিনি গতকাল হাটে যাননি, হাটে যাননি, তিনি গতকাল হাটে যাননি। অথবা এখানে যাননি যদি থাকতো অথবা যাই নাই, তাহলে এটা হতো তিনি গতকাল হাটে যাননি, এটা কিন্তু অতীতকাল বুঝাচ্ছে, কিন্তু আসলে উদাহরণটা কি বর্তমান কালের উদাহরণ, কিন্তু ভেজাল কিন্তু এখানে। আচ্ছা নিত্যবিত্ত বর্তমান কালটা একটু লেখেন, নিত্যবিত্ত বর্তমান কাল। নিত্যবৃত্ত বর্তমান কাল, মূলত নিত্যবৃত্ত বর্তমান আর সাধারণ বর্তমান একই জিনিস। মূলত আবার বলে দিচ্ছি নিত্যবৃত্ত বর্তমান আর সাধারণ বর্তমান, আমি একটু ইংরেজির সাথে মিল রেখে পড়াইলাম, কারণ ইংরেজির সাথে মিল করেছি এই জন্য কিন্তু আলাদা হয়ে গেছে। নিত্যবৃত্ত বর্তমানের ভিতরে কোনগুলো হবে, সাধারণত অভ্যস্ততা বা চিরন্তন সত্য বুঝালে, তো এখানে আমরা লিখতে পারি অভ্যস্ততা, অভ্যস্ততা ও চিরসত্য, চিরসত্য বুঝাবে। সাধারণ অভ্যস্ততা ও চিরসত্য বুঝাবে, সাধারণ অভ্যস্ততা ও চিরসত্য বুঝাবে, চিরন্তন সত্য ও অভ্যস্ততা।
কি কি লিখছেন? অভ্যস্ততা, আরো কয়েকটা একসাথে লিখে দিই তাহলে একসাথে পড়তে। অভ্যস্ততা, কমা দিয়ে লেখেন চিরসত্য, তারপর লেখেন কাব্যের ভণিতায়, কাব্যের ভণিতায়, অভ্যস্ততা, চিরসত্য, কাব্যের ভণিতায়, অনিশ্চয়তা প্রকাশে, অনিশ্চয়তা প্রকাশে, অনিশ্চয়তা প্রকাশে, অনিশ্চয়তা প্রকাশে, ঐতিহাসিক বর্তমানের ক্ষেত্রে, ঐতিহাসিক বর্তমানের ক্ষেত্রে নিত্যবৃত্ত বর্তমান কাল হয়, নিত্যবৃত্ত বর্তমান কাল হয়। সংজ্ঞাটা কিভাবে লিখে দিয়েছি? নিত্যবৃত্ত বর্তমান কালের সংজ্ঞাটা কিভাবে লিখবেন? সাধারণত অভ্যস্ততা, মানে যদি যে প্রতিদিন যে কাজগুলো ঘটে অভ্যস্ত, সাধারণত অভ্যস্ততা, চিরন্তন সত্য, কাব্যের ভণিতায়, অনিশ্চয়তা প্রকাশে, ঐতিহাসিক বর্তমানের ক্ষেত্রে নিত্যবৃত্ত বর্তমান কাল হয়, নিত্যবৃত্ত বর্তমান কালে। আবার সংজ্ঞাটা দেখেন, সাধারণত অভ্যস্ততা, চিরন্তন সত্য, কাব্যের ভণিতায়, অনিশ্চয়তা প্রকাশে, ঐতিহাসিক মানের ক্ষেত্রে নিত্যবৃত্ত বর্তমান কাল হয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। এখান থেকে উদাহরণগুলা পরীক্ষায় আসে, এই নিত্যবৃত্ত বর্তমান কালের থেকে। এখানে প্রত্যেকটা উদাহরণ একটু খেয়াল রাখবেন। যেমন উদাহরণ আছে, সন্ধ্যায় সূর্য অস্ত যায় বা সকালবেলা সূর্য ওঠে, এগুলা কিন্তু চিরন্তন সত্য, সত্য না? চিরন্তন সত্য। একটা বাক্য লিখে রাখেন, 19 বই যে উদাহরণটা আছে ওটাই লিখে রাখেন, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সন্ধ্যায় সূর্য অস্ত, এটা কিন্তু চির সত্য একেবারে, 19 বই উদাহরণটা দেয়া আছে। আবার অভ্যস্ততা আছে, দেখেন, আমি রোজ সকালে বেড়াতে যাই, আমি রোজ সকালে বেড়াতে যাই, এটা অভ্যস্ত। আমি রোজ সকালে ব্যায়াম করি, আমি রোজ সকালে ঘুম থেকে উঠি, এই ধরনের হলো অভ্যস্ততা যদি বুঝায় তাহলে সেটা হলো নিত্যবৃত্ত বর্তমান কাল। এরপর দেখেন, স্থায়ী সত্য প্রকাশ, 4 আর 3 7 হয়, চির সত্য, এটা কি চির সত্যের ভিতরে পড়ে না? এটা কিন্তু চির সত্যের ভিতরে পড়ে, 4 আর 3 7 হয়, লিখে রাখুন, 4 আর 3 7 হয়, 4 আর 3 7 হয়। এরপর হলো 1757 সালে পলাশী যুদ্ধ হয়, 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। হ্যাঁ, সুনিতা গাইন বলছে স্যার আমি প্রতিদিন চা খাই, ওটাও হবে, কিন্তু এখানে বানাইয়ে আসবে না ওসব জিনিস, 19 বইয়ের থেকে উদাহরণগুলো দিয়ে দিবে। যেমন 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, এটা কি একটা ঐতিহাসিক বর্তমান না? 1757 সালে পলাশীর যুদ্ধ, এটা কিন্তু ঐতিহাসিক বর্তমান কালের উদাহরণ। 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। আবার 19 বইয়ে দেয়া আছে, বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন, এটা কি সত্য ঘটনা না? সহজ কথা এরকম যদি দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1951 সালে প্রতিষ্ঠিত হয়, 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এরকম যদি থাকে তাহলে সেটাও কি ঐতিহাসিক বর্তমান? যদি থাকে তাহলে সেগুলো হবে নিত্যবৃত্ত বর্তমান কাল। বাকিগুলো পড়ার দরকার নেই, যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এইসব হবে, কিন্তু এইসব উদাহরণ পড়ার দরকার নাই, এগুলো দিবে না কখনোই। ওই 19 বইয়ে যাই আছে ওইটাই দিবে, যে বাবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে, ওই বাক্যটাই দিয়ে দিবে যে বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসন আরোহণ করেন। এটি কোন ধরনের বাক্য? এটি হলো নিত্যবৃত্ত বর্তমান কালের বাক্য। অপশনে যদি নিত্যবৃত্ত বর্তমান না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণ বর্তমানে টিক দিয়ে আসতে পারবো, কিন্তু যদি অপশনে নিত্যবৃত্ত বর্তমান থাকে সেক্ষেত্রে আমাদের নিত্যবৃত্ত বর্তমানে টিক দিতে হবে। এরপরে ওই যে আমি মহাভারতের কথা, অমৃত সমান, কাশিরাম দাস বনে শূন্য পুণ্যবান, মনে আছে?
ওই উদাহরণটা এই নিত্যবৃত্ত বর্তমান কালে হবে। এর আগে যে বলছিলাম কাব্যের বনিতা নিত্যবৃত্ত বর্তমান অপশনে না থাকে সাধারণ বর্তমানে টিক দিয়ে আইসেন। তাহলে কাব্যের বনিতায় কাব্যের বনিতাগুলো যা আছে লেখেন, মহাভারতের কথা সমান, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান। এটা একটা কাব্যের ভনিতা। এটা যদি অপশনে যদি পরীক্ষায় দেখে নিত্যবৃত্ত বর্তমান নাই, সেক্ষেত্রে সাধারণ বর্তমানে টিক দিবেন। এগুলো যদি নিত্যবৃত্ত বর্তমানে 4টে অপশনের ভিতরে না পান পরীক্ষা হলে সাধারণ বর্তমানে টিক দিয়ে আসবেন। কাব্যের ভনিতা এবারে অনিশ্চয়তা প্রকাশে দেখেন, একটা বলছি অনিশ্চয়তা প্রকাশে আছে, কি জানে দেশে আবার সুদিন আসবে কিনা। এটা হলো অনিশ্চয়তা প্রকাশে। কে জানে যে বাংলাদেশ আবার করোনা মুক্ত হবে কিনা, কে জানে যে বিশ্ব করোনা মুক্ত হবে কিনা, এরকম যদি কোনো কিছু বলে সেক্ষেত্রে হবে অনিশ্চয়তা প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান। এই নিত্যবৃত্ত বর্তমানের যে কয়টা উদাহরণ 19 বইতে আছে নিত্যবৃত্ত বর্তমানই পড়বেন। যদি পরীক্ষায় অপশনে নিত্যবৃত্ত বর্তমান না থাকে সেক্ষেত্রে সাধারণ বর্তমানে টিক দিয়ে আসবেন। নিত্যবৃত্ত বর্তমান কথা না থাকলে সাধারণ বর্তমানে টিক দিয়ে আসবেন। এরপর আমরা শিখব ঘটমান বর্তমান কাল। লেখেন ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল। আচ্ছা, ঘটমান বর্তমান কালটা মনে আছে তো? এটা কিন্তু সহজ। ঘটমান বর্তমান কালটা সহজ, এটা পরীক্ষায় আসে না, তারপরে দুই একটা দিতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটমান বর্তমান মানে মনে রাখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজিলি মানে যে টেন্স দ্বারা কোনো কাজ চলতেছে বোঝায়, কোনো কাজ চলতেছে, এটা আমরা সবাই জানি, কোনো কাজ চলতেছে বুঝাবে এরকম বাক্য। 19 বইয়ে উদাহরণ দেয়া আছে সহজ, এটা কিন্তু একেবারে সহজ। যেমন সে বই পড়ছে, নীরা গান গাইছে, কিন্তু পরীক্ষায় কিন্তু নীরা গান গাইছে এগুলো আসবে না। একটা উদাহরণ লিখে রাখুন, নীরা গান গাইছে, নীরা গান গাইছে, এটা এটা কিন্তু পরীক্ষায় আসবে না। একটা পয়েন্ট দিয়ে লেখেন বক্তার প্রত্যক্ষ উক্তিতে, একটা পয়েন্ট লেখেন ঘটমান বর্তমান, এখানে বক্তার প্রত্যক্ষ উক্তিতে, বক্তার প্রত্যক্ষ উক্তিতে, বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল হবে। বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল হবে। বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান আসলে এইখান থেকে বাক্য আসতে পারে। লেখেন বক্তা বললেন শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন। বক্তা বললেন, বক্তা বললেন শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন। বক্তা বললেন শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন। শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, কমা দিয়ে লেখেন ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে। ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে। ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে, কমা দিয়ে লেখেন দিকে দিকে আগুন জ্বলছে। দশকের দিক কয়েকারকে, দিকে দিকে আগুন জ্বলছে, দিকে দিকে আগুন জ্বলছে। পরীক্ষায় এখান থেকে এই তিনটা বাক্যর যে কোনো একটা বাক্য তুলে দিতে পারে। কিভাবে দিতে পারে? বলবে যে বক্তা বললেন
শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, এটি কোন কালের উদাহরণ? এটি হলো ঘটমান বর্তমান কালের উদাহরণ। আবার দিতে পারে যে বক্তা বললেন ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে, এটি কোন কালের উদাহরণ? পরীক্ষায় দিতে পারে বক্তা বললেন দিকে দিকে আগুন জ্বলছে, বক্তা বললেন দিকে দিকে আগুন জ্বলছে, এটি কোন ক্রিয়ার উদাহরণ? কোন ক্রিয়ার কালের উদাহরণ? এভাবে আসতে পারে। এই বাক্য কয়টা মনে রাখবেন। এরপরে লেখেন ভবিষ্যৎ সম্ভাবনা বুঝালে, ভবিষ্যৎ সম্ভাবনা বুঝালে বর্তমান বর্তমান কাল হবে। ভবিষ্যৎ সম্ভাবনা বুঝালে ঘটমান বর্তমান কাল হবে। ভবিষ্যৎ বর্তমান কাল বুঝালে ঘটমান বর্তমান কাল হবে। ভবিষ্যৎ ভবিষ্যৎ সম্ভাবনা বুঝালে ঘটমান বর্তমান কাল হবে। যেমন চিন্তা করো না কালই আসছি, যেমন চিন্তা করো না কালই আসছি, যেমন চিন্তা করো না কালই আসছি, যেমন চিন্তা করো না কালই আসছি। এখান থেকে ঘটমান বর্তমান থেকে কতটুকু পড়বেন? দুইটা পয়েন্ট লেখাইছি, দুইটা পয়েন্টের ভিতরে যে বাক্য কয়টা আছে এই বাক্য কয়টা শুধু পড়বেন, আর কিছু পড়ার দরকার নাই। মনে থাকবে ঘটমান বর্তমান কাল থেকে শুধু এতটুকুই পড়বেন, আর কিছু পড়ার দরকার নাই। এখন লেখেন পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান ব্র্যাকেটে লেখা রাখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে পারেন তো? যে ক্রিয়ার কাল কিছু মানে যে ক্রিয়ার কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো কি বিদ্যমান আছে, আমরা জানি কিন্তু এটা ওই সেম সংজ্ঞাটা এখানে প্রয়োগ করে দিবেন, তাহলেই পারবেন। যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ আগে বা অল্পক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে তাকে পুরাঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা এটাই কিন্তু এখানে, যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ আগে বা অল্পক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনো বিদ্যমান আছে, কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনো বিদ্যমান আছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এতক্ষণ আমি অঙ্ক করেছি। এই পুরাঘটিত বর্তমান কাল মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরীক্ষা ইজি, যেভাবে বানাই বানাই দেখ না কেন পরীক্ষায় আপনি পারবেন। পুরাঘটিত বর্তমান থেকে পরীক্ষায় বানিয়ে উদাহরণ দিতে পারে কিন্তু দিলেও কিন্তু আমরা পারবো, পারবো না? এখান থেকে কিন্তু আমরা পারবো কারণ এটা সহজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি যেমন আমি ভাত খেয়েছি, আমি ঘুম থেকে উঠেছি, এই ধরনের বাক্য যদি থাকে অর্থাৎ যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ঠিক আছে? সাধারণত এখান থেকে পরীক্ষায় আসে না, এটা গুরুত্বপূর্ণ বেশি একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে আসে না। পরীক্ষায় বেশি আছে ওই নিত্যবিত্ত বর্তমান কাল। কোনটা আসে? নিত্যবিত্ত বর্তমান কালটা আসে। পরীক্ষায় অপশনে যদি নিত্যবিত্ত বর্তমান কাল না পান সেক্ষেত্রে আমরা সাধারণ বর্তমানে টিক দিয়ে আসব। এখন আমরা শিখব অতীতকাল। লেখেন অতীতকাল, অতীতকাল। অতীতকাল চার প্রকারের আমরা ভাগ করতে পারি। অতীতকাল লেখেন সাধারণ অতীত
এক নম্বরে লেখেন সাধারণ অতীত, পাস্ট ইনডিফিনিট টেন্স, ব্র্যাকেটে লেখেন পাস্ট ইনডিফিনিট। সাধারণ অতীত ব্র্যাকেটে লেখেন পাস্ট ইনডিফিনিট। এক নম্বর লিখবেন সাধারণ অতীত, ব্র্যাকেটে লিখবেন পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। এরপর লিখবেন নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত, এটাও ইংরেজি হবে পাস্ট ইনডিফিনিট। নিত্যবৃত্ত অতীত এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট। আমি এভাবে একটু ভাইঙ্গে কেন লেখায় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি সাধারণ বর্তমান শিখাইলেন, এই সাধারণ 9 এর বইতে স্যার সাধারণ বর্তমানের 3টা পার্ট দেওয়া, নিত্যবৃত্ত বর্তমান, ঘটমান বর্তমান, পুরঘটিত বর্তমান, তাই না? 9 এর বই কিন্তু 3টা পার্ট দেওয়া। তেমনি অতীতকালের ভিতরেও আবার ওই সাধারণ অতীতের আবার 3টা পার্ট দেওয়া। আর আমি এটা আলাদা করে নিচ্ছি কেন, প্রশ্নকর্তারা ঘুরায়। বিগত বছর প্রশ্নবলী যদি দেখেন সেখানে দেখবেন কিভাবে, সেখানে একটু ঘুরায়, বলে নিচের কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ, নিচের কোনটি পূর্বঘটিত বর্তমান কালের উদাহরণ, এরকম একটু ঘুরায়। এজন্য আমরা যদি ইংলিশটাকে যদি মিল রেখে পড়ি তাহলে আমরা একটু পড়তে সুবিধা। কারণ ইংরেজিতে টেন্স 4 প্রকার না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম। এজন্য তাহলে লিখছেন নিত্যবৃত্ত অতীত মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, নিত্যবৃত্ত অতীত এটারও ইংলিশ কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর লেখেন ঘটমান অতীত, ঘটমান অতীত পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটমান অতীত ব্র্যাকেটে লেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটমান অতীত পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলো কিন্তু এখানে আসবে। এরপর হলো পুরঘটিত অতীত, পুরঘটিত অতীত এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পুরঘটিত অতীত কোনটা, পাস্ট পারফেক্ট টেন্স লিখে রাখুন, পুরঘটিত অতীত পাস্ট পারফেক্ট টেন্স। এখন লেখেন সাধারণ অতীত, আমরা লিখবো সাধারণ অতীত, লেখেন সাধারণ অতীত যে ক্রিয়া সাধারণভাবে অতীত ঘটেছে বা এই মাত্র সম্পন্ন হলো কিন্তু তার ফলাফল এখন আর নেই, তা সাধারণ অতীত কি লিখবেন, মানে কিছুক্ষণ যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু এখন আর ফলাফল নেই। ওই সংজ্ঞাটা আগের সংজ্ঞাটাই আবার একটু লেখেন, মানে যে ক্রিয়াটা অতীতে ঘটছে কিন্তু তার ফলাফল এখন আর বিদ্যমান নেই, এটাকে বলা হয় সিম্পল সাধারণ অতীত। যে ক্রিয়াটা বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখন আর নেই, অথবা যে ক্রিয়াটা অতীতে ঘটছে কিন্তু তার ফলাফল এখন আর নেই, অথবা যে ক্রিয়ার কাজটা কিছুক্ষণ আগে ঘটছে এখন বর্তমানে নেই, সেটাকে বলা হবে সাধারণ অতীত। যেমন প্রদীপ নিভে গেল, যেমন প্রদীপ নিভে গেল, এই বাক্যটা বারবার পরীক্ষায় আসে। যেমন প্রদীপ নিভে গেল, যেমন প্রদীপ নিভে গেল, যেমন প্রদীপ নিভে গেল, শিকারী পাখিটিকে গুলি করলো, শিকারী পাখিটিকে গুলি করলো, এই দুইটা বাক্য বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। যে শিকারী পাখিটিকে গুলি করলো এটি কোন কালের উদাহরণ, অপশনে সাধারণ অতীত থাকে, নিত্যবৃত্ত অতীত থাকে, এরপরে সাধারণ বর্তমান থাকে, এরকম 4টা দিয়ে দেয়, অনেক কঠিন করে দেয় আমাদের। তাহলে এখন প্রদীপ নিভে গেল আর একটা হলো শিকারী পাখিটিকে গুলি করলো, এই দুইটা বাক্য শুধু মনে রাখবেন সাধারণ অতীতকালের উদাহরণ, আর একটা বাক্য মুখস্থ করার দরকার নাই বাইরে থেকে। তাই সাধারণ কিভাবে পড়বেন, মনে রাখবেন যে সাধারণ অতীতকালের দুইটা বাক্য আছে শুধু, শিকারী পাখিটিকে গুলি করলো, প্রদীপ নিভে গেল, কি মনে রাখবেন, প্রদীপ নিভে গেল, শিকারী পাখিটিকে গুলি করলো, মনে রাখবেন এভাবে।
যে সাধারণ অতীতকালের দুইটা উদাহরণ আছে, নোট খাতা করে ফেলবেন যে সাধারণ অতীতকালের দুইটা উদাহরণ আছে, প্রদীপ নিভে গেল, শিকারী পাখিটিকে গুলি করলো, অথবা আগে লিখবেন শিকারী পাখিটিকে গুলি করলো, এর জন্য প্রদীপ নিভে গেল। একটা টেকনিক দিয়ে লিখতে পারেন, তাহলে মনে থাকবে। লিখবেন সাধারণ অতীতে, কি লিখবেন? সাধারণ অতীতে। একটা টেকনিক দিয়ে মনে রাখেন, এই দুইটা বাক্য পরীক্ষায় বারবার আসে। টেকনিক দিয়ে লিখবেন সাধারণ অতীতে শিকারী পাখিটিকে গুলি করলো, শিকারী পাখিটি শিকারী পাখিটিকে গুলি করলো, এর ফলে প্রদীপ নিভে গেল, এর ফলে প্রদীপ এর ফলে প্রদীপ নিভে গেল, নিভে গেল। কি লিখবেন? সাধারণ অতীতে শিকারী পাখিটিকে গুলি করলো, এর ফলে প্রদীপ নিভে গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা বাক্য। কিভাবে পরীক্ষা আসবে? স্যার এমডি সাহেব সইবেছে স্যার উদাহরণ বিস্তারিত বুঝালে ভালো হয় স্যার, এত বুঝাইলে প্রাইমারি চাকরি হইব? 2 ঘন্টা শেষ হয়ে যাবে। শুধু ক্যারিয়ার কাল থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। এটা থেকে এর কত আছে, ম্যাথ আছে, বিজ্ঞান আছে, আইসিটি আছে, সব পড়তে হবে প্রাইমারি চাকরির জন্য। একটা ছেলের প্রাইমারি চাকরির জন্য জীবন যৌবন সব শেষ করতে হইব। আর মেয়েদের যৌবন শেষ করা লাগবে না, না জীবন শেষ করা লাগবে না, হালকা একটু যৌবন শেষ করলেই হবে। কিন্তু ছেলেদের কিন্তু জীবন যৌবন দুইটাই শেষ করতে হইব। কারণ তাদের প্রাইমারি চাকরি পেতে হলে পাওয়া লাগবে 75, কত? 80-র ভিতরে 75, 72 থেকে 75 পাওয়া লাগবে একটা ছেলের। এ হলো প্রাইমারি চাকরি, তার অনেক কষ্ট করা লাগবে। আর মেয়েদের জীবন শেষ করা লাগবে না, শরীর হালকা একটু শেষ করলেই হবে। মেয়েদের 65 পাইলেও চাকরি হবে, নো টেনশন। ঠিক আছে? এই লিখছে জব নাই, ছেলের বিয়ে নাই, কথা কিন্তু সত্য। ছেলেদের কোনো আইডেন্টিটি নাই। কয় ছেলে কি করে? কয় ছেলে ঠেলা গাড়ি ঠেলে, ছেলে রিক্সা চালায়, ও একটা বিয়ে করতে পারে। কিন্তু শিক্ষিত ছেলেরা বিয়ে করতেও পারে না, এরা পড়াশোনা করে একটা অপরাধ, পাপ। শিক্ষিত ছেলেরা বলতে পারে না, মেয়ের বাপ প্রেম করে, কিন্তু মেয়ের বাপরে মেয়ে বলে, এই তুমি যে আমারে বিয়ে করতে চাও, আমি বাপরে যাই কি কমু যে পোলায় কি করে, বাপরে যাই কি কমু, তুমি টিউশনি করো, এটা কমু। তখন তো এমনি প্রেম ভেঙে যায়। ঠিক আছে? এমনি শরীফুল ইসলাম বলছে স্যার বিয়ে করে ফেলছি, তুমি তো বাইসে গেছো। বিয়ে করে ফেলছো। কিন্তু যে ছেলেরা বিয়ে করে না, দেখবা যে এর আইডেন্টিটি পাইতে অনেক কষ্ট। যদি বলে ছেলের অনেক টাকা আছে, তারপরে কয় ছেলে করেটা কি, ছেলে করেটা কি, মেয়ের বাপ শুধু এইটাই জিজ্ঞেস করে, বুঝছেন? তোমার টাকারও। আবার বলছে টাকার কাছে সব মিথ্যা। যদি শোনে ছেলে হলো কি স্বাস্থ্যমন্ত্রীর ড্রাইভার, অমুক মন্ত্রীর পিএস, অমুক মন্ত্রীর ড্রাইভার, অমুক অফিসের কাম মুদ্রাক্ষরিক, তাহলে কত কথাই নাই, সুন্দরী মেয়েটা বিয়ে করে ফেলাইবো। মেয়ের বাপ বলবে কোনো সমস্যা নাই, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। কারণ জানে যে চতুর্থ শ্রেণীর চাকরি করে, ওর কোটি কোটি টাকার ইনকাম আছে, ঢাকায় বাড়ি গাড়ির কোনো অভাব নাই। বুঝছেন? এটাই সত্য কথা। তুমি যতই যা বলো না কেন, তোমার গার্লফ্রেন্ড যতই 10 বছর প্রেম করো না কেন, তোমার যদি জব না হয়, তোমার গার্লফ্রেন্ড দেখবা একটা ছেলে কি করছে, কয় ছেলে কই থাকে, কয় দুবাই থাকে, কয় আমি রাজি। ছেলে কই থাকে, ইটালি থাকে, জার্মানি থাকে, কয় আমি রাজি। তখন তোমারে বলবে কি, ছেলেরে বলবে এই শোনো, আমরা প্রেম করছি ঠিক আছে, এতিতে হয়, বিয়ে করে কি হবে, তার চেয়ে তুমি আমার চেয়ে অনেক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিও একটা। আমি দোয়া করি যেন তুমি আমার চেয়ে একটা সুন্দরী বউ পাও। এত সুন্দর দোয়া করে দিবে তোমারে, দেখবা তুমি ওই দোয়াই তুমি একেবারে গেছো শেষ হইয়া। বুঝছেন? এই জন্য একটু পড়াশোনা বেশি বেশি করতে হইব। ওই মিষ্টি মিষ্টি মেয়েদের কথা শুনে না ভুইলা কোনো লাভ নাই। কারণ মেয়েরা কিন্তু সুযোগ পাইলে ঠিকই গোলটা দিয়ে দিবে। এরপর যখন দেখবেন 3-4 বছর 5 বছর পর বিয়ের পর আপনার সাথে দেখা, তখন বাচ্চাটারে পরিচয় করে দেব, এই তোমার মাম্মা হয়, মাম্মা। ঠিক আছে? তখন তোমারে কি করবে, মামা ডাকবে।
তাই কি বললাম, সাধারণ এই এই বাক্য দুইটা পরীক্ষা আসে। সাধারণ অতীতে শিকারী পাখিটি গুলি করলো, এর ফলে প্রদীপ নিভে গেল। বুঝছেন? লেখছে স্যার আপনি কিভাবে জানেন? এটা সত্য কথা, ছেলেরা প্রত্যেক ছেলের হৃদয়ে আঘাত মারছে, আমি যা বলছি এটা 100% সত্য কথা। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, ও ডানে বায়ে তাকায় না, ও কিন্তু বাড়ির ধান চুরি করে, চাল চুরি করে, সুপারি চুরি করে, চুরি করে হলো ডিম চুরি করে, আন্ডা চুরি করে, মুরগি চুরি করে, এ চুরি করে হলো গার্লফ্রেন্ডের লিপস্টিক কিনে দেয়, থ্রি পিস কিনে দেয়, তার সাথে ফোনের টাকা ভরে তার সাথে রাতের পর দিনের পর দিন কথা বলে, দেখা করতে যায়। একটা ছেলে প্রেমের জন্য কত কষ্ট করে, কথা কিন্তু চিরন্তন সত্য, ওই একটা কথা বলছে। বুঝছেন? একটা মেয়ের জন্য একটা ছেলে যারে ভালোবাসে তার জন্য অনেক কান্না করে, হাত কাইটা ফালায়, গাছে নাম লেখে, বাথরুমে টয়লেটে নাম লেখে, লঞ্চে বাথরুমে নাম লেখে, অমুক প্লাস অমুক। ছেলেদের ছেলেদের রিয়েল ভালোবাসাটা যদি কোনো মেয়ে বুঝতো, তাহলে কোনোদিনও সে একটা ছেলেকে ছাইরা অন্য জায়গায় বিয়ে করতে পারতো না। বুঝছেন? কিন্তু ওরা বুঝে না গো, বুঝে না। আচ্ছা, নিত্যবিত্ত অতীতকাল, এবার আমরা কি বললাম? সাধারণ অতীতকাল গেল না? না, আরো তো আছে অতীতকাল, সাধারণ অতীত। আচ্ছা, সাধারণ অতীতের আরো একটা বাক্য লেখেন, এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে। এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে, আর একটা আছে, এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে। এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে। লিখছেন? আর একটা উদাহরণ লেখেন, সাধারণ অতীতে এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে। এই তিনটা বাক্য পড়লে হবে। এখন লেখেন নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত। তাহলে তিনটা বাক্য, একটা হলো প্রদীপ নিভে গেল, শিকারী পাখিটিকে গুলি করলো, এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে। এই তিনটা বাক্য শুধু মনে রাখবেন, সাধারণ অতীতের উদাহরণ, এবং এই তিনটা বাক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষুনি বা এক্ষুনি জানিলাম, 9-10 বইয়ে দেওয়া এক্ষুনি জানিলাম, এই যে এক্ষুনি 9-10 বইয়ে দেওয়া আছে, এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে। এই তিনটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা বাক্য বললে হবে, আর দরকার নাই। এরপর লেখেন নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীতের সংজ্ঞাটা লেখেন, সাধারণত অতীতকালে, লেখেন সাধারণত অতীতকালে বা সাধারণত অতীতকালে অভ্যস্ততা, অভ্যস্ততা, অসম্ভব চিন্তা, সাধারণত অতীতকালে অভ্যস্ততা, অভ্যস্ততা, অসম্ভব চিন্তা, অসম্ভব চিন্তা, অসম্ভব চিন্তা, অসম্ভব চিন্তা, কামনা, কামনা, অসম্ভব চিন্তা কামনা, অসম্ভব চিন্তা কামনা, এবং সম্ভাবনা প্রকাশে, এবং সম্ভাবনা প্রকাশে, এবং সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীতকাল হয়। নিত্যবৃত্ত অতীতকাল হয়। আবার বলছি, সাধারণত অতীতকালে অভ্যস্ততা, সাধারণত অতীতকালে অভ্যস্ততা, অসম্ভব চিন্তা কল্পনা, অসম্ভব চিন্তা কল্পনা, কামনা অর্থে এবং সম্ভাবনা প্রকাশে, এবং সম্ভাবনা অর্থে বা সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীতকাল হয়। নিত্যবৃত্ত অতীতকাল
হয়। লিখছেন সবাই? লিখতে পারছেন? সংখ্যাটা এভাবে লিখবেন, তাহলে মনে থাকবে আমাদের। উদাহরণ লেখেন, আমি তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম। অথবা আমরা, বইয়ে দেয়া আছে, আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম। এটা লেখেন। লিখছেন? এরপরে লেখেন, আজ যদি সুমন আসতো কেমন মজা হতো। কি বলছে? এটা কিন্তু কামনা প্রকাশ করছে, তাই না? আজ যদি সুমন আসতো কেমন মজা হতো। এটা ছেলেরা লেখেন না, ছেলেরা লেখেন তার গার্লফ্রেন্ডের কথা। ছেলেরা লেখেন তার গার্লফ্রেন্ডের কথা, এটা লিখবে মেয়েরা। ছেলেরা একটু বাক্যটা একটা মেয়ের নাম লিখে লেখো, যে আজ যদি সুমন আসতো কেমন মজা হতো। এটা লিখবে কারা? তাহলে ছেলেরা কি লিখবে? আজ যদি সুমি আসতো তাহলে কেমন মজা হতো। ছেলেরা লিখবেন কি? আজ যদি সুমি আসতো কেমন মজা হতো। আর মেয়েরা কি লিখবে? আজ যদি সুমন আসতো তাহলে কেমন মজা হতো। তোমরা আবার সুমন স্যারের নাম নিয়ে বুঝতে ফেলাইছো। তোমরা তোমাদের প্রিয়জনের নাম লিখে ফেলাও, সমস্যা না। সুমন স্যার আজকে মানিকগঞ্জ গেছে ক্লাস নিতে, সুমন স্যার আজকে নাই। ও না, তাই তো বলা হতো যে ইস, আর যদি সুমন স্যার থাকতো, তাই না? লিখছেন? এটা হলো কামনা প্রকাশে। আমরা যদি কোনো কামনা প্রকাশ করি তাহলে সেটা কি হবে? নিত্যবৃত্ত অতীতকাল হবে। এরপরে একটা বাক্য লেখে, 27 হতো যদি 127। এটা হলো অসম্ভব কল্পনায়। অসম্ভব কল্পনা যদি করে যে 27 হতো যদি 127, 27 হতো যদি 107, এটা হলো অসম্ভব কল্পনা। এইসব কল্পনা করে কোনো লাভ নাই। কারণ আমি যদি বলি রাতে তো ছেলেরা ঐশ্বরিয়া রায়েরও স্বপ্নে দেখে, ক্যাটরিনা কাইফেরও স্বপ্নে দেখে, কিন্তু এখন যদি বলো যে ইস, আমি যদি ক্যাটরিনা কাইফরে বিয়ে করতে পারতাম, এইরকম অসম্ভব কল্পনা করে কোনো লাভ নাই, ঠিক আছে না? এইগুলো স্বপ্ন স্বপ্ন, এগুলো বাস্তবে কখনো ধরা দিবে না আমাদের। এই জন্য অসম্ভব কল্পনা করলে সমস্যা। তা লেখেন, 27 হতো যদি 127, এটা হলো অসম্ভব কল্পনা বোঝাচ্ছে। আর একটা বাক্য লেখেন, তুমি যদি যেতে তবে ভালোই হতো। এটা হলো সম্ভাবনা প্রকাশ পাইছে। তুমি যদি যেতে তবে ভালোই হতো। তুমি যদি যেতে তবে ভালোই হতো। এরপর লেখেন ঘটমান অতীতকাল। শেষ। এবার লেখেন ঘটমান অতীত। এবার লেখেন ঘটমান অতীত। ঘটমান অতীত মনে আছে তো? ঘটমান অতীত কি? এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। ঘটমান অতীত মানে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত। যেমন যে ক্রিয়া অতীতকালে কিছু সময় ধরে চলছিল বুঝায়। যে ক্রিয়া, যে ক্রিয়ার কাজ অতীতকালে কিছু সময় ধরে চলতেছিল বুঝায়, তাকে কি বলে? ঘটমান অতীত। যে ক্রিয়া অতীতকালে চলছিল বুঝায় তার কালকে ঘটমান অতীত বলে। যে ক্রিয়া অতীতকালে চলছিল বুঝায় তাকে ঘটমান অতীত বলে। যেমন কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এটা সহজ। একটা উদাহরণ লেখেন, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এখান থেকে পরীক্ষায় আসে না। যেন আমরা তখন বই পড়ছিলাম, বাবা আমাদের পড়াশোনা দেখছে, এগুলো পরীক্ষায় কখনোই আসে না। কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, এই ঘটমান অতীত থেকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না, মনে থাকবে? এখান থেকে না পড়লেও হবে। একটা বাক্য শুধু লিখে রাখো, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
এবার আমরা শিখব পুরাঘটিত অতীতকাল। পুরাঘটিত অতীতকাল। পুরাঘটিত অতীতকাল মানে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? যে ক্রিয়া অতীতকালে অনেক আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং যার পরে আরো অনেক ঘটনা ঘটে গেছে, তাই না? এগুলো কিন্তু আমরা পড়েছি পাস্ট পারফেক্ট টেন্স, যে ক্রিয়ার কাজ অতীতকালে অনেক আগেই শেষ হয়ে গেছে এবং এর পরে আরো অনেক ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরোঘটিত অতীতকাল বলে। সংজ্ঞাটা লেখেন, যে ক্রিয়া অতীতে বহু পূর্বেই সংগঠিত হয়েছে। যে ক্রিয়া অতীতে বহু পূর্বেই সংগঠিত হয়েছে এবং যার পর আরো কিছু ঘটনা ঘটে গেছে। যার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে। যার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে তার কালকে পুরোঘটিত অতীতকাল বলে। লিখছেন সবাই? পুরোঘটিত অতীতকাল। আবার বলে দিচ্ছে, যে ক্রিয়া অতীতে বহু পূর্বেই সংগঠিত হয়েছে এবং যার পর আরো কিছু ঘটনা ঘটে গেছে তার কালকে পুরোঘটিত অতীতকাল বলে। উদাহরণ লেখেন, সেবার তাকে সুস্থই দেখেছিলাম। 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 এরপর লেখেন, পানিপথের তৃতীয় যুদ্ধে 1,00,000 সৈন্য মারা গিয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে 1,00,000 সৈন্য মারা গিয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে 1,00,000 সৈন্য মারা গিয়েছিল। এরপর লেখেন, বৃষ্টি শেষ হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছেছিলাম। 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 এখান থেকে পরীক্ষায় পুরোঘটিত অতীত থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোনটা? যে সেবার তাকে সুস্থই দেখেছিলাম, পানিপথের তৃতীয় যুদ্ধে 1,00,000 সৈন্য মারা গিয়েছিল, এই দুইটা বাক্য আসতে পারে। পুরোঘটিত অতীতকাল, এই দুইটা বাক্য মনে রাখবেন, যে সেবার তাকে সুস্থই দেখেছিলাম। সেবার তাকে সুস্থই দেখেছিলাম। আর একটা হলো পানিপথের তৃতীয় যুদ্ধে 1,00,000 সৈন্য মারা গিয়েছিল। এই দুইটা বাক্যই শুধু আসবে পুরোঘটিত অতীতকালে উদাহরণ, এছাড়া আসবে না। আসলে এই দুইটা বাক্য, পানিপথের তৃতীয় যুদ্ধে 1,00,000 সৈন্য মারা গিয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে 1,00,000 সৈন্য মারা গিয়েছিল। এই দুইটা বাক্য পড়লেই হবে পুরোঘটিত অতীতকালে, আর কোনো বাক্য পড়ার দরকার নাই। এখন আমরা একটু ভেজাইলা জিনিস শিখবো। ভেজাইলা জিনিস কি? এই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে নিত্যবৃত্ত বর্তমান। এই দুইটা পার্থক্যটা একটু দেখবো যে জিনিসটা কি। তাহলে এক পাশে লেখে নিত্যবৃত্ত বর্তমান, এক পাশে লিখবে নিত্যবৃত্ত বর্তমান, আর এক পাশে লিখবে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত। তাহলে সাধারণ বর্তমান কাল আর নিত্যবৃত্ত বর্তমান কালের মধ্যে পার্থক্যটা কি, এইটা একটু আমরা দেখব। যে নিত্যবৃত্ত বর্তমান আর নিত্যবৃত্ত অতীত কাল, এই দুইটার মধ্যে একটু পার্থক্য ধরি, এখান থেকে সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। নিত্যবৃত্ত অতীত কাল আর হলো নিত্যবৃত্ত বর্তমান কাল।
তা আমরা এখানে 1 নাম্বার পয়েন্টটা লিখতে পারি, যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে। লেখেন যে অভ্যাস আগে ছিল, যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে, যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে, যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে। আর এখানে লিখে যে অভ্যাস আগে ছিল কিন্তু এখন আর নেই, কিন্তু এখন আর নেই। এই নিত্যবিত্ত বর্তমান আর নিত্যবিত্ত অতীতকালের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করেন। এখান থেকে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নম্বর আসতে পারে। তা আমি কি লিখছি? নিত্যবিত্ত বর্তমান কি, যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে। মনে করেন আগে আপনি কি করতেন, আগে আপনি মেয়েদের পিছনে ঘুরতেন ছোটবেলা থেকে, এখনো ঘুরেন, এইটা এইটা কি, এইটা হলো নিত্যবিত্ত বর্তমান। আর নিত্যবিত্ত অতীত কি, যে আগে আপনি মাইয়েগো পিছে ঘুরছেন, এখন ছ্যাঁকা খাইছেন, এখন আর মেয়েদের পিছনে ঘুরেন না। এইটা কি, এইটা হবে নিত্যবিত্ত অতীতকাল। এই শুধু ছেলেরাই কি মেয়েদের পিছনে ঘুরে, মেয়েরা ছেলেদের পিছে ঘুরে না? হুম, মেয়েরাও ঘুরে আসলে, কখনো কখনো আসলে মেয়েরা প্রকাশ করে না, এই হলো কথা, ঠিক না? মেয়েরা সহজে বলে না আই লাভ ইউ, কিন্তু ছেলেরা কিন্তু কতটা কলজে বড়, ডাইরেক্ট বললে ফেলায় আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ছেলেরা কিন্তু অনেক বলে, ঠিক না? যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, বারবার একটা ছেলে মেয়েকে বোঝানোর চেষ্টা করে গার্লফ্রেন্ড রে, তুমি যে তোমার যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব, আমি কিন্তু পাগল হয়ে যাব। কিন্তু একটা মেয়ে কখনোই একটা ছেলেকে বলে না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা আর সে বলে না। সত্য কথা না? সত্য কথা। তাহলে আমরা কি বললাম? নিত্যবিত্ত বর্তমান কালটা কি, যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে, সেটা হলো নিত্যবিত্ত বর্তমান কাল। আর নিত্যবিত্ত অতীত মানে যে অভ্যাস আগে ছিল কিন্তু এখন আর নাই, সেটা। বুঝছেন? যেমন লেখেন, সে নিয়মিত প্রাতঃ ভ্রমণ করে। কি লিখলাম? সে নিয়মিত প্রাতঃ ভ্রমণ করে। আচ্ছা, এটা না আমি এই 9-10 বই উদাহরণ দিয়ে বুঝাই দিই। আমি রোজ সকালে বেড়াতে যাই। কি বললাম? আমি রোজ সকালে বেড়াতে যাই, বয়কা বে ডয়শূন্য রয় আকার তয়কাতে। আমি রোজ সকালে বেড়াতে যাই। আচ্ছা, এখানে কি হবে? আমি রোজ সকালে বেড়াতে যেতাম, তাই না? আমি বলছি এই দুইটার ভিতর পার্থক্য দেখেন। 9-10 বই উদাহরণটা দিলাম। বাহ, এমডি অলিউল্লাহ বলছে স্যার আমার পিছনে 3টা মেয়ে ঘুরছে, পাত্তা দেয়নি। চিন্তা করছেন? তার পিছনে নাকি 3টা মেয়ে ঘুরছে। একটা জিনিস মনে রাখবেন, যে ছেলেরা হ্যান্ডসাম, যে ছেলেদের চেহারা সুন্দর, এগো পিছনে জীবনও কোনো মাইয়া ঘুরে না, এটা মিথ্যা কথা। ঢাকা শহরে দেখবা যে কোন সুন্দরী মাইয়ার ঘরে, যে ছেলের জিন্সের প্যান্ট খুললে পরে পিছন দিয়ে দেখবা অর্ধেক বাইরে গেছে। এই দেখবা প্যান্ট ছিঁড়া তালি দেওয়া, মোজ বড় বড় মোজ, গোসল করে না, সপ্তাহে 2 দিন মনে হয় গোসল করে, ঠিক সিরে বিরে পরে এই টিএ সিরে আশেপাশে দেখবা, শাহবাগ দেখবা, বসুন্ধরা সিটির সামনে দেখবা, দেখবা সব সুন্দরী মাইয়াগুলো সব এইসব ছেলেদের পিছনে ঘুরে আর রিক্সায় ঘুরে ফিরে বেড়ায়। কথা কিন্তু সত্য। লিখছেন?
সাইদুল বলছে এখন আমার জন্য 10টা মেয়ে পাগল, তুমি আমার একটা দিও। ওই 10টা এখন আমার একটা দিও, ওই হাশেমের একটা দিও, ইব্রাহিমের খলিলের একটা দিও, সাদ্দাম হোসেনের একটা দিও, ওদের নাই, আমাদের একটা একটা করে দিও। তুমি 10টা মিয়া এত প্রেম চালাইতে পারবা, আমাদের একটা দিও। ওই আফনান শিমুল ওরও একটা দরকার, ওরও একটা দিও। সাইদুল ইসলামেরও এতগুলা রে। ঠিক আছে, যার যার নাই ওর কাছ থেকে নিও, ওর নাকি 10টা। তাহলে দেখেন নিত্যবিত্ত না যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে। যেমন আমি রোজ সকালে বেড়াতে যাই, এখন আমি রোজ সকালে যে বেড়াতে যাই এটা কিন্তু আমার সেই ছোটবেলা থেকে অভ্যাস। অর্থাৎ আমি ছোটবেলা থেকে আমি কি করি, অভ্যাস। দেখছেন শিরিন আক্তার এতক্ষণ পর কিন্তু বোমা ফাটাইছে, সবাই রে একভাবে দেখা ঠিক না স্যার। তার মানে বোঝা গেল যে মেয়েরাও কিন্তু ছেলেদের ভালোবাসে কঠিন ভাবে, সে বুঝিয়ে দিলে। বুঝছেন? হ্যাঁ আছে আছে আছে, মেয়েরাও আছে। বুঝছেন, আছে আছে আছে। সেটা রেয়ার, আসলে কম কম, ওই শিরিনের মতো দুই একজন আছে। তাহলে আমি রোজ সকালে বেড়াতে যাই, এটা কিন্তু সত্য। এই অভ্যাসটা আগেও ছিল, এখনো আছে। ঠিক আছে, আবার এখানে একই বাক্য ঘুরিয়ে দিলাম, আমি রোজ সকালে বেড়াতে যেতাম। তাহলে যেমন আমি রোজ মেয়েদের পিছনে ঘুরঘুর করতাম, তাহলে এটা কি হবে, নিত্যবিত্ত বর্তমান। আর যদি এখানে লিখি আমি রোজ মেয়েদের পিছনে ঘুরতাম, আমি রোজ মেয়েদের পিছনে ঘুরতাম, তাহলে হবে ঘুরতাম মানে অতীতকাল হয়ে যাবে। তাহলে এই হলো নিত্যবিত্ত বর্তমান, নিত্যবিত্ত অতীত। আর একটা উদাহরণ দেখি আমরা। আচ্ছা, প্রতি বছর এখনো প্রতি বছর এখানে খেলা হয়, এটা আপনারা ওইটা ট্রান্সলেট করেন। প্রতি বছর এখানে খেলা হয়, এই বাক্যটাকে আপনারা নিত্যবিত্ত অতীতকালে নিয়ে যান। এই বাক্যটাকে নিত্যবিত্ত অতীতকালে একটু করেন তো। সাইদুল ইসলাম কি রোমান্টিক দেখছো, এই তো পিছনে ঘুরতে হয় না, চোখের ইশারায় চলে আসে। বাবা, হ্যাঁ এই তো পারছেন, আপনারা কিন্তু বুঝে গেছেন যে নিত্যবিত্ত বর্তমানেই। আমি বললাম প্রতি বছর এখানে খেলা হয়, তাহলে এটা হয় মানে এটা মানে আগেও হয়তো এখনো হয়, তার মানে এটা কি নিত্যবিত্ত বর্তমান। আর নিত্যবিত্ত অতীত মানে কি, যে প্রতি বছর এখানে খেলা হতো, তাহলে এখানে আমরা খালি হয়ের জায়গায় হতো দিব, এখানে লিখবো প্রতি বছর এখানে খেলা হতো। এই তো আপনারা পারছেন, ভেরি গুড। প্রতি বছর এখানে খেলা হতো, হত বানানে হ তয় করে তো কিন্তু। ধীমান দাস ঠিক মতো লিখছেন, অলিউল ইসলামও ঠিক মতো লিখেছেন, কিন্তু যারা তয় ওকার দেন নাই তয় ওকার দিবেন। আমি কিন্তু বানানের নিয়মের ক্লাসে শিখেছি, কোন শব্দ উচ্চারণের শেষে ঠোঁট যদি গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে ওকার দিতে হবে। যেমন তুমি এদিকে এসো, বসো, করো, ধরো, মরো, চলো, 12, 13, 18, 15, 16, এগুলা সব কিন্তু ওকার হবে বানানে। আগে কিন্তু আমরা লিখতাম বয়কার বার বার 12, 18, 18, 18, 18, এখন কিন্তু ওগুলো হবে না। অর্থাৎ কোন শব্দ উচ্চারণ শেষে যদি ঠোঁট গোলাকার হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, ওকার দিয়ে দিব। আর একটা বাক্য লিখি, বাঙালিরা ভাত খায়। কি বললাম, বাঙালিরা ভাত খায়, এটারে আপনারা নিত্যবিত্ত অতীতকালে নিয়ে যান। লিখছেন বাঙালিরা ভাত খেত, ভেরি গুড। এই তো আপনারা পারছেন, বাঙালিরা ভাত খেত। আর এখানে হলো বাঙালিরা ভাত খায়, এখানে হবে বাঙালিরা ভাত খেত। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টটা শিখলাম কি,
এক নম্বর পয়েন্ট হলো নিত্যবৃত্ত বর্তমান আর নিত্যবৃত্ত অতীতকালের মধ্যে পার্থক্য। একটা পয়েন্ট শিখলাম যে অভ্যাস আগে ছিল এবং এখনো আছে, সেটা হলো নিত্যবৃত্ত বর্তমান। আবার এই পাশে শিখছি যে অভ্যাস আগে ছিল কিন্তু এখন আর নেই, সেটা হলো নিত্যবৃত্ত অতীত। সবাই বুঝতে পারছেন তো এটা? এবার আরেকটা পয়েন্ট লিখি আমরা এই জায়গায়, এবার নিচে এবং আরেকটা পয়েন্ট আমরা লিখবো। এই পার্থক্য আরেকটা পার্থক্য লিখবো। আমরা দুইটা পার্থক্যের সূত্র শিখবো। একটা পার্থক্যের সূত্র আমরা শিখছি, আর একটা সূত্র লিখব। ক্রিয়াপদ বর্তমান ও ভবিষ্যৎকালে হয় তবে নিত্যবৃত্ত বর্তমান হয়। কি লিখবেন? ক্রিয়াপদ বর্তমান, ক্রিয়াপদ বর্তমান বা ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যৎকালে হলে, ক্রিয়াপদ বর্তমান বা ভবিষ্যৎকালে হলে, ক্রিয়াপদ বর্তমান বা ভবিষ্যৎকালে, ক্রিয়াপদ বর্তমান বা ভবিষ্যৎকালে হলে সেটা কি হবে? নিত্যবৃত্ত বর্তমান। আর ক্রিয়াপদ অতীত কাল হলে, আর এখানে হলো ক্রিয়াপদ অতীতকালে হলে, অতীতকালে হলে সহজ এটা মনে রাখার পদ্ধতি হলো ক্রিয়াপদ এখানে যে বাক্যটা হবে সেটা বর্তমান আর ভবিষ্যৎকালে ঘটতে পারে, আর এখানে শুধু অতীতকালী ক্রিয়ার কাজটা ঘটবে। আমরা উদাহরণগুলো একটু দেখি। আজ যদি সুমন আসে তবে কেমন মজা হবে। এই বাক্যটা আজ যদি সুমন আসে, আর যদি সুমন আসে, এটা কিন্তু বর্তমান। আর যদি সুমন আসে তবে অনেক মজা হবে, তবে অনেক মজা হবে। আর আজ যদি সুমন আসতো, আর যদি সুমন আসতো তবে অনেক মজা হতো, তবে অনেক মজা হতো। লেখেন আজ যদি সুমন, এখানে লিখবেন আজ যদি সুমন আসতো তবে অনেক মজা হতো, আর এখানে লিখছি আজ যদি সুমন আসে তবে অনেক মজা হবে। আজ যদি সুমন আসে তবে অনেক মজা হবে। আর একটা বাক্য, তুমি যদি হও বনফুল, তুমি যদি হও বনফুল কি ভালোই না লাগবে, কি ভালোই না লাগবে। এই একটা বাক্য। তুমি যদি হও বনফুল কি ভালোই না লাগবে। কি বলছি? তুমি যদি হও বনফুল কি ভালোই না লাগবে। এইটারে তোমার ওই ওই পাশে করো তো। আচ্ছা, এই বাক্যটারে এই নিত্যবৃত্ত অতীতকালে একটু তৈরি করেন, দেখি কি পারেন। আমি যদি তুমি হতাম, এটা তো একটা বাক্য হয় না? আমি যদি তুমি হতাম, হতাম থাকলে, হতো থাকলে অতীত, ওটা তো ফিউচার হবে। তাহলে ফিউচার থাকলে ক্রিয়াপদ বর্তমান বা ভবিষ্যৎকাল হলে সেটা নিত্যবৃত্ত বর্তমান হবে। দেখি, তুমি যদি হতে বনফুল কি ভালোই না লাগতো। ওয়াও, দেখছেন ধীমান দাস চরম লিখে দিছে। হইছে কিন্তু, ধীমান দাসের কিন্তু হইছে। এখানে কিন্তু এখানে আছে কি তুমি যদি হও, এখানে কিন্তু হও আর কি কি ভালোই না লাগবে, এই দুইটা জিনিস চেঞ্জ করতে হবে, এই দুইটা ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে উত্তরটা হবে তুমি যদি হতে বনফুল কি ভালোই না লাগতো, ঠিক না?
তুমি যদি হতে বনফুল কি ভালোই না লাগতো, তুমি যদি হতে বনফুল কি ভালোই না লাগতো। তাহলে মাসুদ হাসানেরটা হইছে, নওরিন নাহারেরটা সবারই হইছে যে তুমি যদি হতে বনফুল কি ভালোই না লাগতো। তাহলে এই পাশে হবে তুমি যদি হতে বনফুল তো কি ভালোই না লাগতো। তাহলে এই যে হতো লাগতো, এই যে এখানে দেখেন এই উপরে বাক্যটা দেখেন, আজ যদি সুমন আসতো তবে অনেক মজা হতো। বাক্যটা দেখলে মনে হয় কিন্তু নিত্যবিত্ত বর্তমান, তাই না? বাক্যটা দেখতে কিন্তু মনে হয় ভেজাল লাগে এইখানে যে এটা কিন্তু নিত্যবিত্ত বর্তমান মনে হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নিত্যবিত্ত বর্তমানে শুধু বর্তমান আর ভবিষ্যৎকাল থাকবে, শুধু বর্তমান আর ভবিষ্যৎকালের দুইটা ক্রিয়া থাকবে। কিন্তু এখানে যে আজ যদি সুমন আসে, এটা কিন্তু বর্তমান কাল। আবার তবে অনেক মজা হবে, এই যে এটাও কিন্তু কি অনেক মজা হবে ভবিষ্যৎ, অনেক মজা হবে সেটাও কি ভবিষ্যৎ। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস আছে, আজ যদি সুমন আসে এটা হলো বর্তমান কাল, তবে অনেক মজা হবে এটা আবার ভবিষ্যৎ কাল। এজন্য বলছি নিত্যবিত্ত বর্তমানে বর্তমান কাল অথবা ভবিষ্যৎ কাল থাকবে, কিন্তু আর নিত্যবিত্ত অতীতকালে এই ক্রিয়াপদটা সবসময় অতীতকালই থাকবে। আজ যদি সুমন আসতো, কি বলছে, আজ যদি সুমন আসতো তবে অনেক মজা হবে, এখানে বলছে আসতো আর এখানে বলছে আসে। আর যদি আসতো আর আসের মধ্যে পার্থক্য আছে, আছে না? আসতো আর আসের মধ্যে পার্থক্য, এই দুইটা বাক্য পরীক্ষা অনেক আমাদের ঝামেলা করে। আজ যদি সুমন আসে এটা কিন্তু বর্তমান, আর বলছে কি আজ যদি সুমন আসতো, তার মানে তুমি কথাটা বলতেছো এই কথা, ইস রে আজকে তো রুমে কেউ নাই। কি বলছো? তুমি আফসোসটা করতেছো কখন, যে আজ তো ইস, আজ তো রুমে নাই রে দোস্ত, বন্ধু আমার তো আজকে আসবে না বাসায়। ইস রে, আজ যদি সুমন আসতো কি মজাই না হতো, ঠিক না? এটা কিন্তু আসতো, কথাটা বলছে কি আসতো মানে পাস্ট টেন্স। সুমন তো আসে না, তা মজা হবে কেমনে, তাই না? সে তো আসেনি, কি আর করার, কোলবালিশ নিয়ে আমাকে ঘুমাতে হবে, কিচ্ছু করার নাই, যেহেতু সে আসে নাই। তাহলে কি আজ যদি সুমন আসতো, এটা কিন্তু পাস্ট টেন্স, তাই না? এটা কিন্তু অতীত কথাটা বলছে। তাহলে আর যদি সুমন আসতো তবে অনেক মজা হতো, এই হতো কথাটাও কিন্তু অতীতকাল। বুঝছেন? নুরুন নাহার বলছেন স্যার আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। দেখছো দুষ্ট কারে কয়, এইগুলোর জন্য কি এক্সপিরিয়েন্স লাগে? এগুলো তো আমরা অ্যাভেলেবেল দেখতে পাই। ব্যাচেলার পয়েন্ট কি যেন একটা নাটক আছে, আরো জানি কি কি নাটকে দেখি ইউটিউবে, এখন এগুলো তো এমনি বুঝ, এগুলোর এক্সপিরিয়েন্স লাগে? এগুলো তো অ্যাভেলেবেল দেখি। আচ্ছা এই দুইটা বুঝছেন সবাই? তাহলে নিত্যবিত্ত বর্তমান আর নিত্যবিত্ত অতীতকালে পার্থক্যটা ধরতে পারছেন? এই অংশটা নিয়েই শুধু আমাদের আসলে কঠিন হইতো, এখান থেকে আমরা ধরতে পারতাম না যে আসলে এটা কি, আজ যদি সুমন আসতো এটা কেমন, এটা তো বর্তমানে টিক দিব না অতীতে টিক দিব, এই জন্য ভেজাল লাগতো আমাদের। তা আমরা ভেজালটা লাগতে দেই নাই, কারণ এই ধরনের বাক্যে এখানে আছে আসে, এখানে আছে হবে, এখানে কাজটা হবে হয় বর্তমান না হয় ভবিষ্যৎ, আর এখানে হবে শুধুই অতীত, দুটোটাই অতীত। এখন আমরা শিখবো ভবিষ্যৎকাল। লেখেন ভবিষ্যৎকাল। এবার ফিউচার টেন্সে চলে যাই আমরা একটু। লিখছেন ভবিষ্যৎকাল। আমার এর ভিতরে আমার বরিশালের পাবলিক কেউ নাই? আপনারা বরিশাল নাই কেউ? বরিশাল শহরের পাবলিক কেউ নাই? বরিশাল শহরের পাবলিক কে আছেন? একটু দরকার আমার, বরিশাল শহরের পাবলিক দরকার আমার। বরিশাল শহরে আমার আম্মার এক ভাগ ও পজিটিভ ব্লাড লাগবে। যারা যারা আছেন তারা একটু কমেন্টে ফোন নাম্বারটা দিয়ে দিও। বরিশাল শহরে কিন্তু, আবার ওই ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, উজিরপুর, নাজিরপুর এদিকে গেলে হবে না কিন্তু। আমার আম্মার নিজের মায়েরই এক ভাগ বরিশাল মেট্রোপলিটন হসপিটাল, হলো কালীবাড়ি রোড, ওখানে এক ভাগ ব্লাড লাগবে। আমার আম্মার ব্লাড লাগে,
সাধারণত 4 মাস পর পর, 5 মাস পর পর এক ভাগ ব্লাড দিই আমার আম্মাকে। অনেক সময় 5 মাস পর দেই, 6 মাস পর দেই, লাগে আর কি। ও পজিটিভ ব্লাড গ্রুপ, ও পজিটিভ। খায়রুল গৌরনদী, গৌরনদী কাছে, কারণ গৌরনদী থেকে বরিশাল একেবারে ইজি কাছে। বরিশাল থেকে গৌরনদী 1 ঘন্টা লাগে, বেশি সময় লাগে না। না গো সাইদুল ইসলাম, থ্যাংক ইউ। ঢাকা থেকে তো নিলে হয়তো, কারণ সুমন স্যারের ও পজিটিভ, সুমন স্যারই দিতে পারতো। তাহলে এই যে সুদিন স্যার, সেও তো পজিটিভ। ও পজিটিভ অনেকেই আছে, কিন্তু বরিশালে এখন ওইরকম থাকি না তো, আমি ওই মাঝে মাঝে যাই, অতটা স্টুডেন্টও বরিশালে পরিচিত নাই তেমন, এই জন্য হয় না। আচ্ছা, যারা বরিশাল শহরে আছেন একটু দু একজনের নাম্বার ওখানে কমেন্টে লিখে রাখো, ফোন নাম্বারটা, আমি পরে ওই চেক করে ফোন নাম্বারটা নিয়ে নেব। আচ্ছা, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল লেখেন একটু, তাহলে আমাদের শেষ হয়ে যাবে আজকে ক্লাসটা। ভবিষ্যৎকাল লেখেন, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরগঠিত ভবিষ্যৎ, 3টা প্রকারভেদ লেখেন। ভবিষ্যৎকাল লেখেন সাধারণ ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনিট টেন্স। সাধারণ ভবিষ্যৎ লিখে রাখুন ফিউচার ইনডিফিনিট টেন্স। নাইলে আর একটা কাজ করো, তোমরা এটা করো, যারা বরিশালে আছেন আমার ফোন নাম্বারটা রাখো, 01755072190। ও পজিটিভ ব্লাড পাইলে আমার একটু জানাইও, এই নাম্বারে, নাম্বারটা উঠাই রাখো, তাহলে হবে। আমাকে একটু জানাইও ব্লাডটা। আর বেশি না, 10। লিখছেন? ফোন নাম্বারটা উঠে রাখো, এই নাম্বারে আমার ফোন দিয়ে জানাইলেই হবে। আচ্ছা, এবার আমি কি লিখবো জানো? ফিউচার। তাহলে লেখেন সাধারণ ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ঘটমান ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঘটমান ভবিষ্যৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লিখছেন? ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পুরগঠিত ভবিষ্যৎ লেখেন ফিউচার পারফেক্ট টেন্স। পুরগঠিত ভবিষ্যৎ ফিউচার পারফেক্ট টেন্স। বাইসে গেলাম, এখানে কোনো নিত্যবৃত্ত নাই, ড্যান্সিং নাই, বুঝছো? বাইসে গেছে, নিত্যবৃত্ত নিয়ে আমাদের ভেজালটা লাগে। এখানে নিত্যবৃত্ত ভবিষ্যৎ নাই, কিন্তু বাইসে গেছি আমরা। তাহলে ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎকাল লেখেন সাধারণ ভবিষ্যৎ। আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না, 5-7 মিনিটের ভিতরে আমরা ক্লাস শেষ করতে পারবো, খানা দানা খাইতে পারবো, গোসল করতে পারবো, তাই না? বেশিক্ষণ আমাদের লাগবে না, কারণ এই অংশটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না ভবিষ্যৎ থেকে। তারপর একটু লেখাই সাধারণ ভবিষ্যৎ, যে কাজ এখনো হয়নি মানে ভবিষ্যতে হবে। সাধারণ ভবিষ্যৎ মানে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স কি মানে এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। লেখেন এখনো হয়নি, ভবিষ্যতে হবে। মানে বিয়ে এখনো হয়নি, সমস্যা কি? ভবিষ্যতে হবে, এরকম। এখনো হয়নি, ভবিষ্যতে হবে। প্রেম এখনো হয়নি, সমস্যা কি? ভবিষ্যতে হবে তো, এরকম। সেটাকে কি বলে? সাধারণ ভবিষ্যৎ। নো সমস্যা। সমস্যা কি? আমাদের যদি প্রাইমারি জবটা হয়ে যায়, বিয়ে কি কেউ ঠেকাইতে পারবো বলেন তো? বিয়ে তখন কেউ ঠেকাইতে পারবো না। আমাদের চেহারা যতই খারাপ হোক না কেন, আমি যতই গরিব হোক না কেন, আমি যতই খাটো হই না কেন, যতই লম্বু হই না কেন, আমার যদি প্রাইমারি জবটা হয়ে যায়, বিয়ে কেউ আটকাতে পারবে না। কথা কি সত্য না? সত্য। কি লিখছে স্যার? আমার স্বামীও পজিটিভ, তবে সিলেট। ওগো, সিলেট গেলে হবে না, লাগবে বরিশালে। লিখছেন? তাহলে এখনো হয়নি, ভবিষ্যতে হবে, তার কালকে বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল যেমন শীঘ্রই বৃষ্টি আসবে, একটা বাক্য শুধু লিখে রাখেন, 9-10 বইয়ের একটা উদাহরণ লিখে রাখেন, শীঘ্রই বৃষ্টি আসবে। শীঘ্রই বৃষ্টি আসবে, শীঘ্রই আমাদের গার্লফ্রেন্ড হবে, শীঘ্রই আমাদের বয়ফ্রেন্ড হবে, এইরকম আর কি, বুঝছেন? এটা সহজ, এগুলো জীবনও পরীক্ষায় আসবে না। জাস্ট একটা বাক্য শিখে লিখলাম,
শীঘ্রই বৃষ্টি আসবে। এবারে দেখি একটা পয়েন্ট লেখেন, আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎকাল হয়। একটা পয়েন্ট লেখেন, এটা পরীক্ষায় আসে যে আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়। এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসছে। তার পয়েন্টটা লেখেন, আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎকাল হবে। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎকাল হবে। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎকাল হবে। এটা লিখে রাখুন, লাল কলম দিয়ে লিখে রাখুন, এটা পরীক্ষায় আসে কিন্তু। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎকাল হবে। যেমন, কে জানতো আমার ভাগ্যে এমন হবে। কে জানতো আমার ভাগ্যে এমন হবে, তাই না? এই কথাটা মানুষ কখন বলে? যখন ছ্যাঁকা খায় তখন। কি বলে? কে জানতো। তাই লেখেন, কে জানতো আমার ভাগ্য এমন হবে। আর একটা লেখেন, এই বাক্যটা আছে, সেদিন কে জানতো যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরি বাজবে। লেখেন, সেদিন কে জানতো যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরি বাজবে। 19 বই দেয়া আছে কিন্তু বাক্যটা। এই বাক্যের বাহিরে কোনো বাক্য পড়ার দরকার নেই। সেদিন কে জানতো যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরি বাজবে। সেদিন কে জানতো যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরি বাজবে। এই বাক্যটা পড়লেই হবে। এবার লেখেন, অতীতকালের ঘটনা বর্ণনায় সন্দেহ ভাব প্রকাশ পেলে। অতীতকালের ঘটনা বর্ণনায় সন্দেহ ভাব প্রকাশ পেলে, এটাও লেখেন। আর একটা পয়েন্ট লেখেন, অতীতকালের ঘটনা বর্ণনায় সন্দেহ ভাব থাকলে। অতীতকালের ঘটনা বর্ণনায় সন্দেহ ভাব থাকলে, অতীতকালের ঘটনা বর্ণনায় সন্দেহ ভাব থাকলে, অতীতকালের ঘটনা বর্ণনায় সন্দেহ ভাব থাকলে ভবিষ্যৎকাল হবে। অতীতকালের ঘটনা বর্ণনায় সন্দেহ ভাব থাকলে সাধারণ ভবিষ্যৎকাল হবে। যেমন, তোমরা হয়তো বিশ্বনবী পড়ে থাকবে, এইটা কিন্তু আসে পরীক্ষায়। তোমরা হয়তো বিশ্বনবী পড়ে থাকবে। তোমরা হয়তো বিশ্বনবী পড়ে থাকবে, এটা পরীক্ষায় কিন্তু আসে। তোমরা হয়তো বিশ্বনবী পড়ে থাকবে। লিখছেন? আর দরকার নাই, পরীক্ষায় আর আসবে না। এখান থেকে ভবিষ্যৎ আর যেগুলো আছে ওগুলো আসবে না, কখনোই আসে নাই জীবনেও, আর আসবেও না। বুঝছেন? আর আসবে না। এখান থেকে ভবিষ্যৎ কাল থেকে শুধু এতটুকুই আসতে পারে, তোমরা হয়তো বিশ্বনবী পড়ে থাকবে, এইটা আসতে পারে। হলো? যাই হোক, আমরা আবার স্মরণ করে দিচ্ছি, ক্রিয়ার কাল যদি পরীক্ষায় আসে, আপনি নিত্যবৃত্ত বর্তমান কাল, ওই উদাহরণগুলো যদি অপশনে না থাকে, ওই নিত্যবৃত্ত বর্তমান কাল সাধারণ বর্তমানে টিক দিয়ে আসবেন। 4টা অপশনের ভিতরে যদি না পান, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণগুলা। অনেক সময় প্রশ্নকর্তারা চালাকি করে কি করে, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ সাধারণ বর্তমানে দিয়ে দেয়। এজন্য বললাম, সাধারণ বর্তমান এর উদাহরণগুলা, নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণগুলা কিন্তু সাধারণ বর্তমানেও হবে, আবার সাধারণ বর্তমানের উদাহরণগুলা কিন্তু আবার নিত্যবৃত্ততেও হবে। যাই হোক, সাধারণ নিত্যবৃত্ত বর্তমান কাল আর হলো নিত্যবৃত্ত অতীতকাল, এই দুইটা পার্থক্য বুঝাই দিলাম, এটাই খুবই গুরুত্বপূর্ণ। আর একটু পুরগঠিত বর্তমান আর হলো পুরগঠিত অতীত, এতটুকু পড়লেই এখান থেকে হবে
ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আপনাদের সাথে আর ক্লাস আছে? হ্যাঁ, আপনাদের সাথে আজকে আর ক্লাস নাই? আগামীকাল আছে তাইলে ইনশাআল্লাহ। আগামীকাল তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।